সুপ্রিয় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে ভর্তিকৃত একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি প্যান্ডেমিক সিচুয়েশনে যে যেখানে আছো ভালো আছো। অনেকদিন অপেক্ষার পর হলেও তোমরা ভর্তি হতে পেরেছো, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এবং আমরা যে ক্লাস শুরু করতে পারছি অনলাইন হলেও, সেই জন্য কলেজ প্রশাসন এবং সরকারি কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন ক্লাস আসলে সাধারণ ক্লাসের মতো না বলছে অনেকেই। তো অনলাইন ক্লাসের আসলে কিছু অসুবিধা থাকলেও অনেকগুলো সুবিধাও আছে, যেগুলি হলো যে একটা অনলাইন ক্লাস আসলে আমরা ডাউনলোড করে এটা কয়েকবার করে দেখতে পারি এবং স্লো চালাই দিয়ে আমরা বারবার করে দেখতে পারি। তো সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসও আসলে শেখার জন্য যথেষ্ট ভালো একটা মাধ্যম। তো যা হোক, আমি আজকে পড়াবো হচ্ছে উচ্চতর গণিত। তোমরা উচ্চতর গণিতের ক্লাস ইতিমধ্যে 2টা পেয়েছো। আমার সৌভাগ্য হয় নাই এর আগে আসার, তো আজকেই তোমাদের সাথে পরিচিত হব। ভালো লাগতো আসলে আমার পরিচয় দেওয়ার পরে তোমাদেরও পরিচয় জানতে যদি পারতাম একজন একজন করে, তাহলে আর ভালো লাগতো। কারণ এটা একটা স্মরণীয় দিন, কলেজের প্রথম দিন, প্রথম ক্লাস, প্রথম স্যারের প্রথম ক্লাস। তো যা হোক, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী অধ্যাপক গণিত এই মহসিন কলেজে আর কি। উচ্চতর গণিত প্রথম পত্র, এখানে হচ্ছে 4টা অংশ আছে, নিশ্চয়ই তোমরা এতদিনে জেনেছ। উচ্চতর গণিত প্রথম পত্রে 4টা অংশ আছে। একটা হচ্ছে বীজগণিত, বীজগণিত ও জ্যামিতি, এটা একটা অংশ। আর একটা হচ্ছে ক্যালকুলাস, অর্থাৎ টোটাল 4টা অংশ বিভক্ত এখানে। বীজগণিত ও জ্যামিতি, ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। প্রশ্ন হয় আসলে এইভাবে, এমসিকিউ প্রশ্ন তো সবগুলি প্রশ্ন থেকেই হয়, আর সিকিউ সৃজনশীল প্রশ্ন হয় হচ্ছে বীজগণিত ও ত্রিকোণমিতি অংশ থেকে। এখান থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাস অংশ থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে। 2টা অংশ থেকে, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ থেকে, তাহলে কমপক্ষে 2টি করে নিয়ে মোট 5টি প্রশ্নের অ্যান্সার আমাদেরকে করতে হবে। তাহলে এখান থেকে থাকবে 4টা, এখান থেকে থাকবে হচ্ছে 4টা। আমরা করবো হয় এখান থেকে 2টা, এখান থেকে 3টা অ্যান্সার, না হলে এখান থেকে 2টা, এখান থেকে 3টা। যা হোক, তো বীজগণিতের মধ্যে আলোচনা হয়ে গেছে। প্রথম ক্লাসে রাসেল স্যার ক্লাস নিয়েছেন তোমাদের। আজকে আমি আলোচনা করব হচ্ছে জ্যামিতি। আমি পড়াবো জ্যামিতি। জ্যামিতি অংশে জ্যামিতি অংশের প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে সরল রেখা। সরল রেখা। এর আগে আরেকটি দরকারি কথা বলে নেই, যেহেতু আমরা কলেজে ক্লাস করতে পারছি না, কাজেই আমাদের দরকার হবে, উচিত হবে যে আমরা অনলাইনের ক্লাসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করব, ভালোভাবে শুনতে চেষ্টা করব, আর এগুলিকে ডাউনলোড করে আমরা বাসায় বসে বসে কয়েকবার করে, বারবার করে দেখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে বই আমরা সংগ্রহ করব। বইয়ের দরকার আছে, কারণ একটা জিনিস যদি আমি ক্লাস থেকে যদি কোনোভাবে বুঝতে না পারি, তাহলে অনেক বইতে, বাজারে বিভিন্ন বই আছে, অনেক বইতে কিন্তু অনেকভাবে, অনেক সহজভাবে, কোনো কোনো বইতে একটু হয়তো হয়েছে, ক্রিটিক্যাল হয়েছে, কিন্তু কোনো কোনো বইতে সহজভাবে দেওয়া আছে। তো সেই জন্য আমরা বইও কালেক্ট করব। বই কালেক্ট করে আমরা রাখবো, এবং ক্লাস থেকে যদি বুঝতে না পারি তাহলে বই থেকে দেখে করার চেষ্টা করব। এরপরে কথা হচ্ছে, হ্যাঁ, বইতে অনেকগুলো দেওয়া আছে, বইতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন হচ্ছে সৃজনশীল উদাহরণ দেওয়া আছে, কোনো বইতে বেশি দেওয়া আছে, কোনো বইতে কম দেওয়া আছে। এক এক বইতে এক একটা হচ্ছে এক্সাম্পল আকার দেওয়া আছে, আর একটা এক্সারসাইজ দেওয়া আছে। কোনো বইতে একটা এক্সারসাইজ, আবার অন্য বইতে সেটা হচ্ছে এক্সাম্পল। আর সৃজনশীল যেহেতু প্রশ্ন, কাজে সৃজনশীল প্রশ্ন আমরা যত বেশি সলভ করব, যত বেশি করে চর্চা করব,
ততই আমাদের লাভ হবে এবং পরীক্ষায় অ্যান্সার করার জন্য ততই আমাদের জন্য সহজ হবে। তো যা হোক, যেটা বলছিলাম সেটা হলো আমরা বইও কালেক্ট করব। বই বাজারে অনেক বই আছে, আমরা এতগুলি বই তো আর কিনতে পারবো না। আমরা দুইটা বই কিনবো, তাহলে দুইটা বই কিনতে চেষ্টা করব। একটা হচ্ছে এটা, একটা এখানে আছে উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী, এটা প্রকাশ করতে হচ্ছে পাঠশালা বুক সেন্টার। আমি লিখে দিই, প্রথম পত্র পাঠশালা বুক সেন্টার, এটা কিনতে পারো একটা। 2 নাম্বার হচ্ছে গণিত প্রথম পত্র, এটা হচ্ছে SN পাবলিকেশন, আমরা দুইটা বই সংগ্রহ রাখার চেষ্টা করব, কারণ প্রচুর সৃজনশীল উদাহরণ এখানে দেওয়া আছে। আমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি আমাদের সমস্যা হবে না, আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, তাহলে এখন আসি আমি আমার মূল আলোচ্য বিষয় বা মূল অধ্যায় হচ্ছে সরল রেখা। একটু খেয়াল করি, আমরা অনেকের কাছে হয়তো বই আছে। আমাদের আলোচ্য বিষয় সরল রেখা যদিও হয়, কিন্তু সরল রেখা আলোচনা আসবে অনেক পরে। কেন? কারণ সরল রেখা হচ্ছে একটা জ্যামিতিক আকার। সরল রেখা হচ্ছে একটা জ্যামিতিক আকার। তো জ্যামিতিক আকারগুলি, সকল আকার কিন্তু গঠিত হচ্ছে বিন্দুর মাধ্যমে। কারণ বিন্দুর মাধ্যমে একটা বিন্দুর সাথে একটা যুক্ত হয়ে সরল রেখা গঠিত হয়, বিন্দুর মাধ্যমে ত্রিভুজ গঠিত হয়। যত জ্যামিতিক ক্ষেত্র আছে সবগুলি বিন্দুর মাধ্যমে গঠিত হয়। এই জন্য বিন্দুর বৈশিষ্ট্য বা বিন্দুর চরিত্র যদি আমরা না জানি, বিন্দু সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা সরল রেখা বা অন্য কোনো জ্যামিতিক ক্ষেত্র সম্পর্কে আলোচনা ভালোভাবে বুঝবো না বা করতে পারবো না। হ্যাঁ, আমরা লোয়ার ক্লাসে অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত যে জ্যামিতিগুলো পড়ছি সেগুলোর সাথে এই জ্যামিতি কিছুটা পার্থক্য হবে। কেন? কারণ আমরা আগে পড়ছি হচ্ছে সম্পাদ্য, উপাদ্য বা প্রমাণ বা অঙ্কন জাতীয় কিছু, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে এটা হয়ে গেছে হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি। কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতি। হ্যাঁ, অনেকে ভাবছে হয়তো এটা আর অনেক কঠিন হবে, কিন্তু আসলে তাই না। আমি তোমাদেরকে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জ্যামিতি তোমরা আগে অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত যে জ্যামিতি পড়ে আসছো তার চেয়ে অনেক সোজা। আমার কাছে মনে হয় যে জ্যামিতিটা ইন্টারমিডিয়েটের সবচেয়ে সোজা বিষয় হচ্ছে এই জ্যামিতি। আর আমি যেটা আমার ক্লাসে উদাহরণ দিই সেটা হচ্ছে এই জ্যামিতি। আমার মনে হয় কেউ যদি বেসিক জিনিসগুলো একটু ভালো মতো বুঝি এবং মাথায় রাখার চেষ্টা করি, তাহলে এই জ্যামিতি আসলে ডক্টর জাফর ইকবাল স্যারের কুইজের চেয়ে বেশি কিছু না। ডক্টর জাফর ইকবাল স্যারের কুইজ যে কোনো লেভেলের জন্যই আছে। হ্যাঁ, এটা তোমাদের লেভেলে যে কুইজগুলি থাকে তার চেয়ে বরং এই জ্যামিতি আরো অনেক অনেক সোজা। তো আমরা আলোচনা করব সরল রেখা। সরল রেখা আলোচনা করতে গিয়ে তাইলে প্রথমে আমাদের আলোচনা করতে হবে হচ্ছে বিন্দু নিয়ে। কেন বিন্দু নিয়ে আলোচনা করব আমরা? কারণ বিন্দুই হচ্ছে সকল জ্যামিতিক কাঠামো বা জ্যামিতিক আকৃতির গঠনের মূল একক হচ্ছে আসলে বিন্দু। তো এখন স্থানাঙ্ক প্রথম হচ্ছে, তাহলে বিন্দুর বৈশিষ্ট্য যদি আমরা পড়তে যাই তাহলে আমাদেরকে প্রথম পড়তে হবে হচ্ছে স্থানাঙ্ক। এখন স্থানাঙ্ক কি জিনিস একটু আমরা খেয়াল করি। স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার যে পদ্ধতি অথবা যার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান আমরা প্রকাশ করব সেটাকে স্থানাঙ্ক বলে। এখন তোমরা যদি আমার সামনে উপস্থিত থাকলে আমি এখন জিজ্ঞেস করতাম যে অবস্থান কেন জানতে হবে, কোনো বিন্দুর অবস্থানকে জানতেও হবে কেন, প্রকাশও করতে হবে কেন? তাহলে তার উত্তর হলো এই, আমি প্রশ্ন করে আমি উত্তর দিই যেহেতু তোমরা সামনে নেই। সেটা হলো এই, আমরা জানি বিন্দু, আমরা পড়তেছি এখন বিন্দুর বৈশিষ্ট্য, কারণ বিন্দু জানতে হলে স্থানাঙ্ক জানতে হবে। তো বিন্দু কি জিনিস আমরা জানি, বিন্দু হচ্ছে এমন একটা জ্যামিতিক বিষয় বা জ্যামিতিক কাঠামো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নাই, শুধুমাত্র আছে হচ্ছে একটি অবস্থান, শুধুমাত্র আছে একটা অবস্থান।
তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, শুধু অবস্থান আছে, সেটাই হচ্ছে বিন্দু। তাহলে যেহেতু বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, শুধু অবস্থান আছে, তাহলে এই অবস্থানকে আমাদেরকে প্রকাশ করতে হবে। এই অবস্থানকে প্রকাশ করার জন্য যেই পদ্ধতি বা যে ব্যবস্থা, সেটাই হলো স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক কি? স্থানাঙ্ক হচ্ছে, তাহলে আমরা বলবো যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার পদ্ধতিকে অথবা মাধ্যমকে স্থানাঙ্ক বলে, অথবা যার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা হয় তাকে স্থানাঙ্ক বলে, তাকে স্থানাঙ্ক বলে। ভেরি গুড। এখন আমরা পড়ব হচ্ছে স্থানাঙ্ক কত প্রকার। স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নাম্বার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, দুই নাম্বার হচ্ছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক বা পোলার কোঅর্ডিনেট। কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক কি আমি প্রথমেই বলনি। কার্তেশীয় স্থানাঙ্ককে প্রকাশ করা হচ্ছে এক্স ওয়াই দ্বারা। আচ্ছা, আমি এখানে আগে একে দেখাই। ওয়াই প্রাইম পি যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা বিন্দু হয়, পি হচ্ছে এই, হ্যাঁ, তাহলে আমরা দেখি একটা একটা বলতেছি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কি। আচ্ছা, আমরা প্রথমে বলছি যে স্থানাঙ্ক মানে হলো যার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করে তাকে স্থানাঙ্ক বলে। তাহলে কি প্রকাশ করব আমরা? অবস্থান প্রকাশ করব। আমি যদি বলি আমার অবস্থান এখন 5 কিলোমিটার দূরে অবস্থিত, আমরা কি এখান থেকে বুঝবো? কিছুই বুঝবো না, কারণ 5 কিলোমিটার দূরে বলতে, তাহলে 5 কিলোমিটার দূরে আমি কোন জায়গা থেকে 5 কিলোমিটার দূরে এটা বলতে হবে। হয়তো বলতে হবে মহসিন কলেজ থেকে 5 কিলোমিটার দূরে, তখনও বলতে হবে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে 5 কিলোমিটার দূরে, এটা বলতে হবে। তাইলে যদি নির্দিষ্ট করে না বলি, যদি বলি যে আমি এত কিলোমিটার বা এত মিটার দূরে অবস্থান করছি, তাহলে আমার অবস্থান স্পষ্ট হবে না। একইভাবে বিন্দুর অবস্থানকেও প্রকাশ করতে গেলে তাহলে কার সাপেক্ষে বা কোন জায়গা থেকে সেটা আগে স্থির করতে হবে। সেই জন্য কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় সমতলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম দুটো যদি পরস্পর যদি সরলরেখা আমরা নেই, তাহলে এখানে যেটা ও বিন্দু সেটাকে আমরা বলতেছি হচ্ছে মূল বিন্দু, সেটাকে আমরা বলতেছি মূল বিন্দু। তাহলে আমরা সকল বিন্দুর অবস্থান হিসাব নিকাশ করব হচ্ছে এই মূল বিন্দুর সাপেক্ষে, সকল বিন্দুর অবস্থান হিসাব করব হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে। এখন তাইলে এই অবস্থায় এই সমতলে, কার্টেসীয় সমতলে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে পি এক্স ওয়াই দ্বারা, অর্থাৎ কার্টেসিয়ান স্থানাঙ্ক হবে পি এক্স ওয়াই। এখানে এক্স কে বলা হয় হচ্ছে, এক্স হচ্ছে তার বুস বা এক্স স্থানাঙ্ক, অথবা বলা হয় হচ্ছে বুকস বা এক্স স্থানাঙ্ক, ওয়াই হচ্ছে কোটি বা ওয়াই স্থানাঙ্ক। ভুজ হচ্ছে এক্স, এক্স হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক বলা হয়, ওয়াই কে কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যদি বলা হয় ভুজ মানে কি, এমসিকিউতে আসতে পারে, তাহলে ভুজ কি? তাহলে ভুজ হচ্ছে, ভুজ এক্স কি? ভুজ এক্স হলো কোনো বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু কত এক্স ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থান করে সেটা বোঝায়। কেমনে? তাহলে বলছি ভুজ কোনো বিন্দুর কার্টেসিয়ান স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে এখানে এক্স দ্বারা বোঝায় হচ্ছে ভুজ, ওয়াই দ্বারা বোঝায় হচ্ছে কোটি। তাহলে ভুজ মানে কি? তাহলে ভুজ মানে হচ্ছে এক্স, তার মানে তাহলে বুঝতে হবে, এখানে একটু কনফিউশন হয়ে যেতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা। তাহলে সেটা হলো, তাহলে এক্স মানে কি? তাহলে এক্স মানে হচ্ছে এই বিন্দুটা ডান দিকে এই পর্যন্ত আসবে, এখান থেকে এই দূরত্ব, তাহলে এটা হচ্ছে আমার এক্স এই, আর এখান থেকে এই দূরত্ব থেকে এই পর্যন্ত, তাহলে এটাই হচ্ছে আমার ওয়াই, এটাই হচ্ছে ওয়াই। তাহলে এখানে এইটা হচ্ছে এটার সমান, এটা হচ্ছে এটার সমান, দ্যাট ইজ এটা যদি এক্স হয় এটা হচ্ছে এক্স, এটা ওয়াই হলে এটা হচ্ছে ওয়াই। তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি তাহলে এক্স ওয়াই হয়, এক্সটা হচ্ছে এখানে ভুজ, ওয়াইটা হচ্ছে তার কোটি।
তাহলে ভুজ মানে কি? তাহলে ভুজ মানে হচ্ছে বিন্দুটি মূল বিন্দুর সাপেক্ষে, বিন্দুটি মূল বিন্দুর সাপেক্ষে ওয়াই অক্ষ থেকে কত দূরে, এক্স অক্ষ থেকে না। ভুজ যেহেতু এক্স, অনেকে বলে ফেলে হচ্ছে বিন্দুটা এক্স, তার ভুজ মানে হচ্ছে বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ থেকে কত দূরে, সেটা না। তাহলে সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কত দূরে। এক্স অক্ষ থেকে কত দূরে যদি হয় তাহলে তো উপরেরটাই হবে। তাহলে তার মানে, তাহলে ভুজ মানে হচ্ছে সে ওয়াই অক্ষ থেকে কত দূরে, তার মানে এই হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স, এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম ওয়াই অক্ষ। তাহলে সেটা হচ্ছে তাহলে এই এক্স বা ভুজ বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে এই বিন্দুটা থেকে এই দূরত্বটা হচ্ছে আমার এটা, তাহলে এটা হচ্ছে আমার ভুজ, এটা হচ্ছে ভুজ। আর কোটি বলতে বোঝাই হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে ওই বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে, তার মানে তাহলে এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে এটা, তাহলে এটাই হচ্ছে তার কোটি, এটাই হচ্ছে তার কোটি। ওকে, তাহলে কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে আমরা বুঝছি কি, কার্টেসীয় পদ্ধতিতে কোনো বিন্দুর স্থানাঙ্ককে প্রকাশ করা হচ্ছে এক্স ওয়াই দ্বারা। এখানে এক্সটাকে বলা হয় হচ্ছে তার ভুজ, ওয়াইটাকে বলা হয় হচ্ছে তার কোটি, ওয়াইটাকে বলা হয় হচ্ছে তার কোটি। তাহলে ভুজ বলতে বোঝায় বিন্দুটি, স্পষ্ট করে বলছি, আবার খেয়াল করো, এখানে কিন্তু কনফিউশন হয়ে যায়। শর্ট করে উত্তরে তোমরা বলে ফেলবা যে এক্স অক্ষ থেকে দূরত্ব, নট দ্যাট। এটা হচ্ছে কোনো বিন্দুর ভুজ মানে হচ্ছে এক্স, কোনো বিন্দুর ভুজ মানে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব অবস্থান করতেছে, দ্যাট ইজ এই অংশটা, বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ সাপেক্ষে ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থিত সেটাই হচ্ছে তার ভুজ। আর বিন্দুটা মূল বিন্দু সাপেক্ষে এক্স অক্ষ থেকে কত দূরে অবস্থিত সেটা হচ্ছে তার কোটি, সেটা হচ্ছে তার কোটি। ভেরি গুড। তাহলে বিন্দুর অবস্থান যেখানেই হোক, তাহলে আমরা ভুজ এবং কোটি দিয়ে পোলার পদ্ধতিতে, অর্থাৎ সরি কার্তেশীয় পদ্ধতিতে তাকে আমরা প্রকাশ করব। তাহলে কার্তেশীয় পদ্ধতিতে স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই, যেখানে তাহলে এক্স মানে হচ্ছে বিন্দুটার ভুজ, ওয়াই মানে হচ্ছে বিন্দুটার কোটি, আর মূল বিন্দু হচ্ছে তাহলে 0 0। তাহলে পি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, আমরা যেহেতু মূল বিন্দু থেকে সকল বিন্দু দূরত্ব পরিমাপ করব, কাজেই তাহলে মূল বিন্দুর একটা স্থানাঙ্ক থাকবে, যেহেতু সেই হচ্ছে একটা বিন্দু। তাহলে মনে রাখতে হবে বিন্দু মাত্রেরও একটা স্থানাঙ্ক থাকবে, স্থানাঙ্ক ছাড়া কোনো বিন্দু হবে না। বিন্দু বলতেই তার একটা স্থানাঙ্ক থাকবে, স্থানাঙ্ক ছাড়া কোনো বিন্দু হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ভেরি গুড। তাহলে এখন মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। এখন আমরা যদি বলি দরকারি কথা, খুবই দরকারি কথা, এগুলো এমসিকিউতে থাকবে। আগে ছিল হচ্ছে যে এমসিকিউ সিস্টেম যখন ছিল না, তখন এত ডিটেলস না করলেও আমাদের চলতো, কিন্তু এখন প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা টপিক বইয়ের পড়তে হবে এবং বুঝতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে। তাহলে এখন কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বলি যে হচ্ছে 2 4 2 4, তাহলে সেই ক্ষেত্রে সেটার অবস্থান হবে এদিকে, তাহলে 2 ঘর যাবো আমরা, আর উপরের দিকে 4 ঘর যাবো, 1 2 3 4, তাহলে সেটার অবস্থান এখানে হবে। কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি তাহলে কত হয়, হ্যাঁ কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি -3 + 4 হয়, তাহলে হচ্ছে মূল বিন্দু থেকে বাম দিকে যাইতে হবে, যেহেতু এটা মাইনাস, তাহলে 1 2 3, তাহলে -1 2 3 4, তাহলে তার অবস্থান হচ্ছে এখানে, এটা হচ্ছে 2 4, এটা হচ্ছে -3 4। কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি -3 হয়, তাহলে দুটো -3 যদি হয়, তাহলে -3 1 2 3, এখানে 1 2 3, তাহলে তার অবস্থান হবে এখানে, দ্যাট ইজ -3 বিন্দুকে এভাবে দেখানো হয়। কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি তাহলে +3 তারপর হচ্ছে -4 হয়, তাহলে সেটা হবে 1 2 3, এদিকে 3 ঘর গেল, 1 2 3 4, এই তার অবস্থান হবে 3 -4। তাহলে আমরা পেলাম, তাহলে বিন্দুর স্থানাঙ্ক যদি ভুজ কোটি দুইটাই যদি প্লাস হয়, তাহলে সেটা পড়বে হচ্ছে প্রথম চতুর্ভাগে। এগুলি চতুর্ভাগ, এগুলি নিশ্চয়ই আমরা পড়ছি ক্লাস 10-এ, ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ, এগুলি আমরা পড়েছি। তাহলে ভুজ কোটি দুইটাই যদি পজিটিভ হয়, প্লাস প্লাস হয়, তাহলে প্রথম চতুর্ভাগে ভুজ হচ্ছে ঋণাত্মক, কোটি যদি ধনাত্মক হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। দুইটাই যদি ঋণাত্মক হয়, তাহলে সেই ক্ষেত্রে তার অবস্থান হবে, দুইটা ঋণাত্মক হলো তৃতীয় চতুর্ভাগে। আর হচ্ছে ভুজ পজিটিভ, কোটি যদি নেগেটিভ হয়, তাহলে তার অবস্থান হবে চতুর্থ চতুর্ভাগে। তাহলে এটা হলো চতুর্ভাগের ভিত্তিতে বিন্দুর অবস্থান। এখন দরকারি প্রশ্ন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি 4 0 হয়, অথবা যদি -4 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে এটা যেহেতু পজিটিভ, তাহলে আমরা 4 ঘর যাব, 1 2 3 4, এখানে আসবো,
এখান থেকে যেহেতু তার কোটি হচ্ছে শূন্য, উপরেও যাবে না নিচেও যাবে না, তার মানে তার অবস্থান হবে 40 বিন্দুর অবস্থান হবে এই জায়গায়, দ্যাট ইজ এক্স অক্ষের উপরে, দ্যাট ইজ এক্স অক্ষের উপরে। একইভাবে এটা যদি হয় -40, তাহলে 1 2 3 4 বাম দিকে আসছে, তারপরে যেহেতু কোটি যেহেতু শূন্য, তার অবস্থান হচ্ছে -40 এখানে। তার মানে তাহলে কোটি যখন শূন্য হয় তাহলে তার অবস্থান হয় হচ্ছে এক্স অক্ষের উপরে। দরকারি কোথায়, কোনো বিন্দুর কোটি যদি শূন্য হয় তাহলে তার অবস্থান অবশ্যই এক্স অক্ষের উপরে হবে। অঙ্ক করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে এটা, এটা বুঝলে আমরা তাহলে অঙ্ক করতে পারবো। আগে আমি বলছি তাহলে বেসিক জিনিসগুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝি এবং আয়ত্ত করার চেষ্টা করি এবং মাথায় রাখার চেষ্টা করি, তাহলে অঙ্ক কোনো বিষয় না, এগুলি জাফর ইকবাল স্যারের কুইজের চেয়েও সোজা। হ্যাঁ, এখানে দরকারি যে বিষয়গুলো আছে, টপিকগুলো আছে, সেগুলো যেগুলো সূত্র যেগুলি আমার মনে হবে যে যেগুলি দরকারি, সেগুলি আমি এখানে বের করে দেখানোর চেষ্টা করব। আর যেগুলি আমরা এমনি মনে রাখলে অঙ্ক করতে পারবো, সেগুলি আমি এমনি করে দিয়ে দিব, তোমরা সেগুলি মুখস্থ করে ফেলবে বা আয়ত্ত রাখতে পারবে আশা করি, তখন অঙ্ক করা সোজা হবে। এখন যেটা বলছি দরকারি কথা, সেটা হলো কোনো বিন্দুর তাহলে কোটি যদি শূন্য হয় তার অবস্থান হবে হচ্ছে, কোটি যদি শূন্য হয় তাহলে তার অবস্থান হবে হচ্ছে এক্স অক্ষের উপরে। যেমন এখানে 0 আর 0 এক্স অক্ষের উপরে। তাহলে একইভাবে আমি যদি বলি কোনো বিন্দু এক্স অক্ষের উপরে অবস্থান করে তার স্থানাঙ্ক কত হবে, তাহলে তার স্থানাঙ্ক ভুজ কত সেটা আমি জানি না, কিন্তু আমি শিওর হয়ে গেলাম যে যেহেতু বলা আছে তার অবস্থান এক্স অক্ষের উপরে, তাহলে একটা জিনিস আমি শিওর হয়ে গেছি, তাহলে তার কোটি অবশ্যই শূন্য, এটা আমি ধরে অঙ্ক করতে পারবো। যদি বলা থাকে যে কোনো বিন্দুর অবস্থান হচ্ছে এক্স অক্ষের উপরে, তার স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে তার স্থানাঙ্কের দুইটা অংশ ভুজ এবং কোটি, ভুজটা বের করব পরে, কিন্তু আগেই ওই সূত্র থেকে আমি জেনে গেছি যে তার কোটি অবশ্যই শূন্য। তাহলে ভুজ যদি কোটি যদি শূন্য হয় তাহলে তার অবস্থান এক্স অক্ষের উপরে নিশ্চয়, আর যদি তার অবস্থান যদি এক্স অক্ষের উপরে হয় তাহলে অবশ্যই তার কোটি শূন্য হবে। একইভাবে কোনো বিন্দুর ভুজ যদি শূন্য হয়, যেমন 0 5, আরেকটা হতে পারে হচ্ছে 0 -2, তাহলে এটা হচ্ছে এক্স অর্থাৎ ভুজ হচ্ছে তাহলে শূন্য, তাহলে ডাইনে যাবো না বামে যাবো না, এখান থেকে আমি গুনবো উপরের দিকে 5 ঘর, তাহলে এখানে হচ্ছে কি 0 5 আর এটা হচ্ছে 0 -2, তাহলে মূল বিন্দু থেকে গুনবো আমি, তাহলে 0 এখানে, তাহলে 2 ঘর নিচে, তাহলে এখানে, তাহলে এটা হচ্ছে 0 -2। তাহলে এখান থেকে আমরা বুঝি তাহলে সেটা হচ্ছে কোনো বিন্দুর ভুজ যদি শূন্য হয় তাহলে তার অবস্থান হবে ওয়াই অক্ষের উপরে, অথবা যদি বলা থাকে কোনো বিন্দুর অবস্থান ওয়াই অক্ষের উপরে তাহলে অবশ্যই তার ভুজ আমরা শূন্য ধরে নিতে পারবো, বিনা প্রমাণে আমরা এটা শূন্য ধরে নিতে পারবো। তাহলে এই হলো তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক বিন্দুকে কিভাবে প্রকাশ করে সেটা আমরা যদি আবার বলি, তাহলে স্থানাঙ্ক কি, তাহলে কোনো বিন্দুর অবস্থান যার সাহায্যে প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হয় স্থানাঙ্ক। কেন অবস্থান প্রকাশ করা হয়, কারণ আমরা জানি বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, শুধুমাত্র অবস্থান আছে। আর যেহেতু শুধু অবস্থান আছে, এই অবস্থানকে আমাদের প্রকাশ করতে হবে, যেহেতু অবস্থানকে প্রকাশ করতে হবে তাহলে সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি দরকার, তাই সেই পদ্ধতিটাকে আমরা বলছি হচ্ছে স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক কি, স্থানাঙ্ক হচ্ছে যার সাহায্যে অথবা যে পদ্ধতিতে অথবা যে মাধ্যমে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা হয় তাকে স্থানাঙ্ক বলা হয়। বলছি স্থানাঙ্ক কত প্রকার, তাহলে স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কি আমরা বলছি, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে যে তাহলে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ককে পি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এখানে। তাহলে পি হচ্ছে তাহলে তার ভুজ, এক্স হচ্ছে তার ভুজ, ওয়াই হচ্ছে তার কোটি বা ওয়াই স্থানাঙ্ক। তাহলে এই এক্স এবং ওয়াই ভুজ বা কোটি বলতে কি বোঝায়, তাহলে ভুজ মানে হচ্ছে বিন্দুটি, আবার বলছি ওই সময় বলছি মনে রাখার জন্য, মনে আছে কিনা দেখি। তাহলে ভুজ বা এক্স মানে হলো যে বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে ওয়াই অক্ষ থেকে কত দূরে, এক্স মানে কিন্তু এক্স অক্ষ থেকে দূরত্ব বোঝায় না, এক্স মানে ভুজ মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বোঝায়, আর কোটি মানে হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে সেটাই বোঝায়। আচ্ছা, তারপর বলছি কোন বিন্দুর অবস্থান, তাহলে যদি কোনো বিন্দুর অবস্থান যদি এক্স অক্ষের উপরে হয় তাহলে অবশ্যই তার কোটি হবে শূন্য। বিপরীতভাবে যদি কোনো বিন্দুর কোটি যদি শূন্য হয় তাহলে তার অবস্থান হবে এক্স অক্ষের উপরে। আবার কোনো বিন্দুর যদি যদি ওয়াই অক্ষের উপর অবস্থান হয় তাহলে তার হবে কি ভুজ শূন্য, অথবা যদি ভুজ শূন্য হয়
তাহলে তার অবস্থান হবে y অক্ষের উপরে। যদি ভুজ শূন্য হয় তাহলে তার অবস্থান হবে y অক্ষের উপরে। তাহলে এটাই গেল হচ্ছে যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমরা এটা করলাম। আমরা নেক্সট ক্লাসে পোলার স্থানাঙ্ক এবং অন্যটা আরো ডিটেলস আলোচনা করব। এই জিনিসটা যতটুকু করেছি আসলে হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে আমার মনে হয় যে অনলাইন ক্লাস যেগুলি হচ্ছে এইগুলি যদি আমরা প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা টিচারের ক্লাস, প্রত্যেকটা বিষয়ের ক্লাস যদি স্যাররা টিচাররা যেগুলি পড়াচ্ছেন ওগুলি যদি আমরা বারবার একটু খেয়াল করি এবং বোঝার চেষ্টা করি, মনে রাখার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রস্তুতিতে সমস্যা হবে না, আমরা এগিয়ে যেতে পারবো। ক্লাস অনলাইনে হোক বা যেভাবে হোক আমাদের আশা করি সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। সামনের নেক্সট ক্লাসে আমরা পোলার স্থানাঙ্ক থেকে শুরু করব এবং এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, একটা দেওয়া থাকলে আরেকটাতে কিভাবে কনভার্ট করা যায় আমরা এগুলি পড়ব। সবাইকে ধন্যবাদ।